এমপি যদি চায় তাহলে অমুক ইউনিয়নের চেয়ারম্যান অমুক ব্যক্তি হতে পারে, অর্থাৎ এটা একটা বিশেষ সাইকেল। ফলে নতুন আপনি ডেমোক্রেটাইজ করার জন্য বা ডেমোক্রেটাইজেশন যে প্রক্রিয়া, এখানে মার্কেট ডাইভার্সিফিকেশন করা এটা সম্ভব না। যে রিসোর্স মোবিলিটি আছে, যে গভর্নেন্স মোবিলিটি আছে, এই মোবিলিটিতে নতুন কেউ আসবে না, নতুন কেউ রিস্ক নিতে চাইবে না, কারণ অলরেডি জানে যে অমুক দলের অমুক ব্যক্তি অলরেডি এখানে প্রতিষ্ঠিত, ওখানে গেলে আসতে পারবো না, তার সাথে যে মাসেল পাওয়ার আছে সেই মাসেল পাওয়ার সাথে আমরা তুলে উঠবো না। তৃতীয়ত আরেকটা জিনিস দরকার এখানে, ফলে নতুন কোন ভেঞ্চার আপনি তারা দেখবেন যে গ্রামের যে বিজনেস ইন্ডাস্ট্রি গুলো আছে, বিশেষ করে ছোট ছোট যে বেসিক বা ছোট ছোট যে খাতগুলো আছে, একটা মুদির দোকানদার সে জানে যে আমি যদি অমুক চেয়ারম্যানের এগেইনস্টে গিয়ে কথা বলি তাহলে আমার দোকানটা থাকবে না। এটা এক্সিস্ট করে কিনা? যদি এক্সিস্ট করেই থাকে তাহলে নির্বাচন কোনটা আগে করতে হবে? একটা জাতীয় নির্বাচন হয়ে গেল তো সেই সেটাকে আমরা আবার চলে যাব, তার রাজনৈতিক গুণগত পরিবর্তন হবে কি করে? রাজনীতির গুণগত পরিবর্তন বা নতুন রাজনীতির বিনির্মাণ কখনোই সম্ভব হবে না যদি আমরা এই কালচারটাকে পরিবর্তন করতে না পারি, সাইকেলটা ভাঙতে না পারি। এর বাইরে একটা কালচার এখানে জমা হয়ে আছে। কালচারটা কি? আপনারা ধরেন ইলেকট্রাল যে ট্রান্সপারেন্সি, গ্রামে বা ইউনিয়নে বা উপজেলা লেভেলে বা সিটি কর্পোরেশন নির্বাচন আপনারা দেখবেন এলাকার ভিত্তিক কিছু পাওয়ার পকেট আছে। এলাকার নির্বাচনগুলো কন্ট্রোল করে ফ্যামিলি, মোটা থাকে। আপনারা যদি দেখে থাকেন প্রত্যেক অঞ্চলে প্রত্যেক ওয়ার্ডে কিছু কিছু ফ্যামিলি, গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি আছে, তারা এই পাওয়ারের পকেটগুলো নিয়ন্ত্রণ করে। এবং এই পাওয়ারের পকেটগুলো যারা নিয়ন্ত্রণ করেন, এখানে সাধারণ মানুষের নতুন করে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। হয় এই ফ্যামিলিগুলো সার্টেন পলিটিক্যাল পার্টির সাথে অ্যালাইন্ড, নতুন কোনো পার্টি এখানে দাঁড়াতে হলে তাদেরকে ওই অ্যাডমিনিস্ট্রেশন যে পাওয়ার প্রসেস এটার সাথে কানেক্টেড হতে হবে। এখন যেহেতু অলরেডি এটা বুকড হয়ে আছে, নতুন কেউ আর এখানে দাঁড়াতে পারবে না। ফলে যে বিশেষ সাইকেলটা এক্সিস্ট করতেছে, নতুন যে কালচারটা এখানে রান করতেছে, এটা টিকে থাকবে। সুতরাং এইটা যদি আমরা ভাবতে হয় তাহলে নতুন ডেমোক্রেটাইজেশন প্রসেস বলতে চাই সেটা আনতে হয়, তাহলে আমাদেরকে আগে স্থানীয় সরকার ইলেকশন করে এই টোটাল সিস্টেমটাকে ভেঙে দিলে আমাদের কাছে মনে হয় যে মানুষের অধিকার পাওয়ার জন্য যে বৈষম্যহীন বাংলাদেশ আমরা করতে চাই, যে ইনসাফ আমরা প্রতিষ্ঠিত করতে চাই, সেটা আমাদের হাঁটতে পারবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব বোরহান। পাওয়ার সেন্ট্রিক পলিটিক্স এবং পাওয়ার কাল্ট, যে ভিসিয়াস সাইকেল বলছেন, এটা ভেঙে দেওয়ার পরেই আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব অথবা ইলেকশন ভালো হওয়া সম্ভব। ধন্যবাদ আপনাকে। এখন আমরা একটু আরেকজন সাংবাদিক ভাইয়ের কাছে একটু শুনে নিই। জনাব জিয়াউল হক সবুজ, বাংলা ভিশনের সাংবাদিক। তরুণ বলবো নাকি মধ্য পর্যায়ের বলবো? মধ্য পর্যায়ে দেখতে তরুণ মনে হয়, কিন্তু মধ্য পর্যায়ের সাংবাদিক। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মডারেটর ডক্টর শরীফুল আলম এবং আজকের কিনোট প্রেজেন্টার প্রফেসর ডক্টর শাফিউল আলম। আসলে চমৎকার ভাবে উনি বিশ্লেষণ করেছেন যে আসলে যে দুটি নির্বাচনের কথা আমরা বলছি, জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন, কোনটি আগে হওয়া দরকার। যেটি শহীদ ভাই একটি প্রশ্ন তুলেছেন যে নির্বাচনটা আসলে হতে হলে নির্বাচনের পরিবেশ কি তৈরি হয়েছে, সেই প্রশ্নের উত্তরটা খুব আগে দরকার। আমরা অনেকেই এখন একটি খুব সরল অঙ্কের কথা সবারই মনে আছে, সরল অঙ্কের উত্তরটা সাধারণত একই হয়। আমরা রাজনৈতিক দলগুলো এখন ঘুরে ফিরে সেই সরল উত্তর এক মেলানোর জন্য নির্বাচনের জন্যই বারবার একই কথাই বলছি যে এই সরল উত্তর যে কোনো ভাবে এক হতে হবে। কিন্তু এই এক হওয়ার জন্য, একটু সরল করার জন্য যেই ধরনের আগের কাজগুলো করতে হয়, আমরা যদি একটু ছাত্র জীবনে ফিরে যাই, যে তখন আমরা বন্ধুর কাজ করতাম, ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এর কাজ, ভাগের কাজ, গুণের কাজ, দেন এসে সরল উত্তর এক মেলাতাম। আমরা কি সেই জায়গায় রয়েছি? এই যে আমরা রাজনীতির জায়গা থেকে বারবার বলছি নির্বাচন করতেই হবে, কিন্তু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী এখনো সেই জায়গায় আসতে পারে নাই। এখনো আমাদের প্রশাসনিক বিশৃঙ্খলা আমরা মাঠে পৌঁছে দেখছি। তো সেই জায়গায় যদি আমরা এখনো ঠিক করতে না পারি, সেই জায়গায় আমরা কি আসলেই নির্বাচনের জন্য প্রস্তুত? খোদ প্রধান উপদেষ্টাই বলছেন যে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, মার্চে হতে পারে, জুনেও হতে পারে। এই সংখ্যা কেন? সংখ্যা তার হয়তো সেই জায়গায় ভিত্তিতে হয়তো এখনো দাঁড়ায়নি। একইভাবে কয়েকদিন আগে যিনি উপদেষ্টা ছিলেন, তিনি হয়তো বাইরে এসে তিনিও বলছেন যেই পরিবেশ এখন রয়েছে সেখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব নয়। তাহলে ঘুরে ফিরে আমরা বলছি নির্বাচন হওয়াটাই হয়তো এখনো সেই পরিবেশটা তৈরি হয়নি। আর দ্বিতীয় যে বিষয়টি বলবো, যে নির্বাচন হতে হলে এখন যে নির্বাচন কমিশন রয়েছে তাদের একেবারেই শুরু,
কারণ তারা এখন পর্যন্ত কোনো নির্বাচন করেনি। আমরা সাংবাদিকরা যখন কোনো টিভি চ্যানেল, আমি যেহেতু টিভিতে কাজ করি, কোনো একটা চ্যানেল অনেরে আসে, অনেরে আসার আগে কিন্তু ড্রাই রান লাগে। কারণ আমি কাজ করছি কিনা, আমার সেটআপটা কাজ করছে কিনা, রিপোর্টার মাঠে ঠিক মতো কাজ করছে কিনা, লাইভের কানেকশনটা ঠিকভাবে আছে কিনা, স্যাটেলাইট কানেক্টিভিটিটা ঠিকঠাক আছে কিনা, সবকিছু কিন্তু টেস্ট করতে হয়। এই নির্বাচন কমিশন কি এখন পর্যন্ত কোনো কিছু টেস্ট করার সুযোগ পেয়েছে? আমি তো বলবো কোনো কিছু টেস্ট করার সুযোগ পাইনি। আমি আরেকটু 2008-এর নির্বাচন নিয়ে যেতে চাই। আমি রিপোর্টিং এর ক্যারিয়ারের কারণে 4টি জাতীয় নির্বাচন কভার করার সুযোগ পেয়েছি, কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনও করেছি। সেই ক্ষেত্রে দেখেছি 2008-এর নির্বাচন শুরু হওয়ার আগে পাইলট ভিত্তিতে উপজেলা নির্বাচন হয়েছিল, আপনাদের যদি মনে থাকে। তাহলে এখন কেন আমরা পাইলটের কথা কিছুটা ভাবছি না? যে এই নির্বাচন কমিশন যেহেতু কাজ করছে, সেই ক্ষেত্রে পাইলট ভিত্তিতে হতে পারে সবগুলা সিটি কর্পোরেশন না করে 2টি সিটি কর্পোরেশন নির্বাচন হতে পারে, উপজেলা নির্বাচন হতে পারে, 5টি ইউনিয়ন পরিষদ নির্বাচন, যাতে করে নির্বাচন কমিশন একটা তাদের ভিত্তিটা কেমন আছে, মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে তাদের সাপোর্ট দিচ্ছে, কিভাবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা কাজ করছেন, সেই বিষয়গুলো অন্তত দেখতে পারেন। আর কিনোট পেপার চমৎকারভাবে বিশ্লেষণ করা হয়েছে। আমরা আসলে কোনটি আগে দরকার? আমরা তো আসলে জনসেবা করতে চাই। জনসেবার এখন অনেক কিছু বিঘ্নিত হচ্ছে। আপনি হয়তো আপনার ম্যারেজ সার্টিফিকেট তুলতে পারছেন না, আপনার হয়তো অন্যান্য যে সার্টিফিকেট গুলো দরকার হয়, অডিশন সার্টিফিকেট তুলতে পারছেন না, কারণ আপনার ওয়ার্ড কাউন্সিলর নাই, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাই। সেই ক্ষেত্রে নিশ্চয়ই অগ্রাধিকার যদি চিন্তা করেন, সেক্ষেত্রে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন হওয়াটা জরুরি। আমি এখানে শেষ করতে চাইবো, শুধু আমি ওই আগের কথাতেই ফিরে যেতে চাই যে এই প্রশ্নটি ঘুরে ফিরে আসছে। আগে একটা নির্বাচনী পরিবেশ তৈরি করুন, তারপরে যদি সম্ভব হয়, আমি যেটা আগেও বলেছি যে কয়েকটি সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা পরিষদ কিংবা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটু পাইলট নির্বাচন করুন, এবং আপনাদের ড্রাই রান যেটা আগে, সেই প্রস্তুতিটা কমপ্লিট করার পরে জাতীয় নির্বাচনে যান। কারণ জাতীয় নির্বাচনকে এখন বড় রাজনৈতিক দলগুলো যে ভয়টা করছেন বারবার, যে জাতীয় নির্বাচন আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, এক ধরনের দেশে বিশৃঙ্খলা তৈরি হবে, সেটা হয়তো সামাল দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই। তাহলে এই সরকার, এই নির্বাচন কমিশন যদি 300 আসনে একসাথে ইলেকশন করে, কোথাও যদি ঝামেলা হয়, সেটি সামাল দেওয়ার ক্ষমতা কি এই সরকার রয়েছে? তাহলে অবশ্যই বলবো যে কেস বেসিসে হলেও একটু ড্রাই রান করে নেন, তারপরেই জাতীয় নির্বাচনে যান। ধন্যবাদ। ধন্যবাদ। আমার মনে হয় পাশে যেহেতু ডক্টর শরীফুল আছেন, সহযোগী অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটি, জি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, যদি আপনি একটু মেহরবানি করে বলেন। ধন্যবাদ সম্মানিত সভাপতি। একটু মেহরবানি করে আমরা 5 মিনিটের মধ্যে শেষ করবো, আমাদের শেষ করতে হবে। কথা দিচ্ছি একটার মধ্যে, আমি ভয় পাচ্ছি। আমার চোখের দিকে তাকালে সুবিধা আমার, তবে যদি কেউ বেশি বলতে চান চোখের দিকে না তাকায়। আসলে স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, এটাই তো বিতর্কের বিষয়। কিন্তু সবকিছু বিতর্কের বিষয়, সবকিছু বিতর্কের বিষয় না। কোনো কোনো বিষয়ে আমরা বিতর্কে টেনে নিয়ে আসি। বিতর্কের বিষয় না হলেও অনেক কিছুকে আমরা বিতর্কের বিষয় টেনে নিয়ে আসি। এটাও এরকম একটা বিষয়, এটা আসলে কোনো বিতর্কের বিষয় না। সমস্যা হলো যে কয়েকটা জিনিস এখানে বোঝার আছে। আমরা জাতি হিসেবে অন্যান্য জাতি থেকে দু একটা জায়গায় আমরা খুব মনে হয় একটু ভাগ্য বিড়ম্বিত বলে মনে হয়। আমার কাছে আমার নিজের কাছে তাই মনে হয়। সব জাতির ইতিহাসে একটা সন্ধিক্ষণ থাকে, সেই সন্ধিক্ষণে তারা তাদের ভুলগুলোকে শুধরে নেয় এবং তাদের একটা বোঝাপড়া হয়। এরকম আমরা যদি আমেরিকান রিভলিউশনের কথা বলি, আমরা যদি ফ্রেঞ্চ রিভলিউশনের কথা বলি, আমরা সাউথ কোরিয়ান রিভলিউশনের কথা বলি, সব জায়গায় দেখি যে একটা অন্ধকার যুগ, সেটা থেকে একটা বোঝাপড়ার মাধ্যমে, অনেক রক্তক্ষয়ের মধ্য দিয়ে, একটা রাজচিত্রের মধ্য দিয়ে মানুষ একটা আলোর পথে যাত্রা করে। কিন্তু আমাদের দেশে হয়েছে কি, যে আমাদের দেশে আমরা 71 পেয়েছিলাম, আমরা 47 পেয়েছিলাম, আমরা 90 পেয়েছিলাম, আমরা পরবর্তীতে 2006-07 একটা সময় পেয়েছিলাম, আবার 24 পেলাম। কিন্তু 24-এ এসে আমার মনে হয়েছিল যে এইবার মনে হয় আমরা ভুল করবো না, এখন মনে হয় আমাদের একটা প্রায়শ্চিত্ত হবে। কিন্তু একটা জায়গায় আমরা ভাগ্য বিড়ম্বিত কেন বলছিলাম, যে আসলে
সব দেশেরই আসলে কথাটা একটু কড়া হয়ে যাচ্ছে, একটু রুক্ষ শোনা যেতে পারে, কিন্তু সব দেশেরই একজন মীর জাফর থাকে, কিন্তু মীর জাফরকে তারা সমাধিস্থ করে, তাদের আর বাচ্চা কাচ্চা হয় না, হতে দেয় না। কিন্তু আমাদের যে মীর জাফর পলাশীর প্রান্তরে যা শেষ হয়েছিল বা হওয়ার কথা ছিল, সে সেখানে শেষ হয়ে যায় না, সে তার বাচ্চা কাচ্চাতে ভরে আছে। এবং তারা কেন জানি মানুষের সঙ্গে প্রতারণা এবং মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেই চলেছে। 24-এর গণ আন্দোলনের পরে আমরা একটা কথা আমার প্রায় প্রায় মনে হয়, ছোটবেলায় শুনতাম যে বলে সে একটা কথা ছিল গ্রামাঞ্চলে, যে একজন মারা গেছে তাদের ভয় পাচ্ছে না, কিন্তু আজরাইল যে বাড়ি চিনে গেল এটাই তাদের ভয়। তো আমার কথা হলো যে আমাদের সন্তান সন্ততিরা যারা বুকে রক্ত ঢেলে দিয়ে 24 নিয়ে আসলো, তাদের শক্তিমত্তাকে কিন্তু চিনে ফেললো শত্রুরা। এই শক্তিমত্তাকে, অর্থাৎ এরা যে এত অপরিমেয় শক্তিশালী, এটা কিন্তু চিনে ফেললো। কাজে এই শক্তিকে কিভাবে ডিটার করা যায়, এই শক্তিকে কিভাবে পরাস্ত করা যায়, তারা এর চেয়ে 3 গুণ শক্তি নিয়ে বা 10 গুণ শক্তি নিয়ে কিন্তু তারা কাজ করবে। কাজে সেটা যাতে না হয়, দ্বিতীয়বার আর ভুল করার কোনো সুযোগ নেই। 24-এ আবার ভুল করলে আবার এটা আরো 100 বছর ধরে সেই অনুশোচনা আমাদের করতে হবে এবং আমাদের সেই সাফারিং এর মধ্যে যেতে হবে। কাজে সেই ভুল করার দরকার। এই জায়গা থেকেই আসলে বলছিলাম যেটা প্রথমে, যে এটা কোনো বিতর্ক না, এটা একটা ফন্দি, এটা একটা রাজনৈতিক, এটা একটা হঠকারিতা। এই হঠকারিতা নিয়ে আলোচনা না করে আমাদের উচিত হচ্ছে যে আসলে কিভাবে জাতীয় পর্যায়ে আমরা স্থানীয়ভাবে সংহত হয়ে স্থানীয় প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, যেটা জাতীয় হঠকারিতার মধ্যে ট্র্যাপ হয়ে আছে। আমার ছাত্র বোরহান যেটা সুন্দর করে বুঝিয়ে বলেছে, যে কিভাবে জিম্মি হয়ে আছে লোকাল গভর্নমেন্ট, এই জিম্মি দশা থেকে তাকে মুক্ত করে সত্যিকার অর্থে মানুষকে এম্পাওয়ার করে তারপরে জাতীয় নির্বাচনের দিকে যেতে হবে। তার জন্য একটু সময় দরকার, বেশি লোভ করলে হবে না, এত লোভ ভালো না। লোভের কারণে এই জাতি এত রক্ত দিয়েছে, আর লোভ করলে চলবে না, আর ওই চাঁদাবাজির জন্য সুযোগ খুঁজলে হবে না, এখন একটু পরিশুদ্ধ হতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ শরীফুল, ধন্যবাদ আপনাকে, আমার চোখের দিকে তাকিয়েছেন, ধন্যবাদ। 2 মিনিট আগে শেষ করেছেন। ভুলের কোনো সুযোগ নেই, বিতর্কের কোনো দরকার নাই, স্থানীয় পর্যায়ে সংহতি, তারপরে জাতীয় নির্বাচন, এই টাইপের কথা বলছেন আপনি। ধন্যবাদ আপনাকে। আমরা মনে হয় একটু এনজিও ওয়ার্ল্ডে কাজ করেন, একটু ডেভেলপমেন্ট সেক্টরে একটু ভিউ জানার চেষ্টা করি। আমরা এখানে প্রথমে একটু অনুরোধ করবো জনাব এস.এম. রাশেদুজ্জামান, চেয়ারম্যান সওয়াব নামে একটা এনজিও, উনি আমাদের সামনে কথা বলবেন। তবে আবারও অনুরোধ করবো যে 5 মিনিট, এবং আমার দিকে তাকাবেন 3 মিনিটের দিকে বা 4 মিনিটের দিকে, তাহলে আমাদের সুবিধা হবে। অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্যানেলিস্ট এবং আদার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত সময়ে কথা বলা উচিত, অবশ্যই I will try to maintain my time, ইনশাআল্লাহ। many points, সবগুলো বলার প্রয়োজন নেই। আমার প্রথম কথা হলো যে সরকারটা 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা পেয়েছি, এই সরকারের বৈধতা নিয়ে অনেকেই হয়তো প্রশ্ন তুলছেন। এই সরকারের উপরে আমরা কতটুকু আস্থাশীল এবং এই সরকার কতটুকু শক্তিশালী, সামনের যে পরবর্তী পদক্ষেপগুলো দেশ এবং জাতিকে এগিয়ে নেওয়ার জন্য, বিশেষ করে নির্বাচনের একটা মহাসড়কে উঠিয়ে নেওয়ার জন্য যে পরিমাণ শক্তিশালী একটা অথরিটি প্রয়োজন, সেটা আছে কিনা সেটা আমাদের একটু বিবেচনায় রাখা উচিত। নাম্বার 1। নাম্বার 2, যারা এই নির্বাচন কার্যক্রম পরিচালনা করবেন তারা কোন মানের মানুষ, তারা কতটুকু ফ্রি, ফেয়ার, নিউট্রাল এন্ড ডেমোক্রেটিক, তাদের মোরাল স্ট্যান্ডার্ড কতটুকু, এটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি মাঠের নির্বাচন। সেটা স্থানীয় নির্বাচন হোক, স্থানীয় সরকার হোক, অথবা জাতীয় সংসদ নির্বাচন হোক। এরপরে কথা হলো এখান থেকে ক্লিয়ারলি ভোটার লিস্ট ওয়েবসাইটে দেওয়া উচিত, কোন জাল ভোটার আছে কিনা এটা নিশ্চিত করা উচিত। এরপরের কথা হলো যারা ক্যান্ডিডেট হবে তাদের জন্য কিছু ক্রাইটেরিয়া ফিক্স আপ করা উচিত, কোন মানুষগুলো অ্যাকচুয়ালি নির্বাচনে দাঁড়াবে।
আগেই সেখান থেকে সিলেকশন এলিমিনেশন প্রসেস থাকা উচিত। এখন এটা কতটুকু সম্ভব হবে, কারণ এই দেশ এমন একটা ভৌগোলিক অঞ্চলে অবস্থান করছে বৈশক্তিক দ্বারা প্রভাবিত, বিশেষভাবে প্রভাবিত, এবং এই সরকারের ভিতরে যারা রয়েছে বর্তমান সরকারের ভিতরেও তারা কিন্তু নিশ্চল নয়, তারা অন্য দেশের ইন্টারেস্ট সার্ভ করছে রীতিমতো। দিস ইজ এভিডেন্ট এন্ড ভেরি ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। এই অবস্থায় আমরা যদি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আশা করি, ওদের পুরোপুরি ঠিক হবে না। এখানে বর্তমানে আমাদের কিছু কাজ করা অত্যন্ত জরুরি। স্টেপ বাই স্টেপ উই শুড প্রসিড। আমি বলতে চাই যারা ক্যান্ডিডেট হবে তাদের ক্রাইটেরিয়া নির্ধারণ করা উচিত, জাতীয়ভাবে জনমত জরিপ করা উচিত। এই করাপ্ট লোকগুলো যাতে নির্বাচনে দাঁড়াতে না পারে, তাদের ট্র্যাক রেকর্ড ঠিক রাখতে হবে। মাসুমায়ান এবং তাদেরকে নির্বাচনকে যারা প্রভাবিত করে ভিন্ন খাতে, অর্থাৎ দুষ্ট চক্রের যে মানে ভিশাস সাইকেল রয়েছে, এটাকে ভেঙে দেওয়া অত্যন্ত জরুরি। বাট হু উইল বেল দ্য ক্যাট, এখানে সমস্যা রয়েছে। এটা বলতে দ্বিধা নেই যে একটা ডুয়াল গভর্নমেন্ট এখানে চলছে, অন্তর্বর্তীকালীন সরকার প্লাস সামরিক সেনাপ্রধান, তিনি তার আইন কানুন ভঙ্গ করে যে কথাবার্তার যে দুঃসাহস আস্ফালন করছেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বরং এই গভর্নমেন্টকে সহযোগিতা করা উচিত গ্রাজুয়ালি একটা ভালো দিকে যাওয়ার জন্য। তো সেই সুযোগটা কিন্তু আমরা লক্ষ্য করছি না, বরং অন্য ধরনের অশান্তি সংকেত আমরা লক্ষ্য করছি। তো এই বিষয়গুলো আসলে অ্যাড্রেস হওয়া উচিত। আমি মনে করি আজকের এই রাউন্ড টেবল এটা কতটুকু প্রভাবিত করবে জাতীয় পলিসি নির্ধারণে, সেটাও আমাদের খেয়াল রেখে কথা বলা দরকার। আমি মনে করি আমরা একটা সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে, যেখানে বৈষম্যহীন একটা সমাজ, যেখানে সাম্য, শান্তি, প্রগতি, উন্নতি প্রিভেইল করবে, যেখানে এমন একটা সরকার আনার জন্য আমাদের গ্রাউন্ড ওয়ার্ক অনেক বেশি প্রয়োজন। তো এই ধরনের সংস্কারকে বাদ দিয়ে হঠাৎ করে নির্বাচনের জন্য যারা চাপাচাপি করছে, তাদের উদ্দেশ্যটা কি এটা আমাদের জানা উচিত, এটা পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরার ব্যবস্থা করা উচিত। তবে অফকোর্স একটা টাইম লিমিট থাকা উচিত, দ্যাট শুড বি ডিফাইন্ড এন্ড that should be publicized in the daily newspaper and other media. এটা একটা দিক। আমি সময়ের স্বল্পতার কারণে খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। আরেকটা পয়েন্ট বলে আমি শেষ করব, সেটা হলো আমার মনে হয় জাতির পুরা সিস্টেমের সাথে যারা জড়িত তাদের মোরাল স্ট্যান্ডার্ড বিবেচনা করা উচিত, এটা ভ্যালিউজ দ্বারা গাইডেড হওয়া উচিত তাদের, এবং এমন কিছু নীতিমালা থাকা উচিত সর্বক্ষেত্রে, এবং পলিসিটা সেই পলিসির মধ্যে যাতে থাকে এবং সেই নীতিমালা দ্বারা যাতে গাইডেড হয়, এটা ইনশিওর যদি করা যায়, তাহলে সম্ভবত আমরা আমাদের ইচ্ছিত লক্ষ্যে পৌঁছতে পারবো। ভাষায় আমি কথা না বাড়িয়ে আমি এখানে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। অনেক বড় বড় স্কেলে আমরা কথা শুনলাম। ধন্যবাদ আপনাকে। ফ্রি ফেয়ার ইলেকশনের নানা ধরনের প্রাসঙ্গিক বিষয় আপনি তুলে ধরেছেন। আমরা সব কথার সাথে আমরা আমাদের সিপিএ একমত পোষণ করতে তাকে আমরা ডিসক্লেমার দিচ্ছি যে আমাদের বক্তব্য সবকিছু নাও হতে পারে, কারণ আপনারা আপনাদের কথা বলবেন। আমরা সব কথাকে আমরা এন্ডোর্স করি না সিপিএ হিসাবে, যেহেতু আমাদের একটা রিসার্চ গবেষণা প্রতিষ্ঠান আমরা। তো ধন্যবাদ। বাট আপনার ইউ আর ফ্রি টু স্পিক ফ্রম ইউর ওন কনসার্নস এবং আপনার নিজস্ব অবস্থায়। আপনাদেরকে ধন্যবাদ। এখন আমরা একটু চেষ্টা করব, তো আরেকজন আপনার পাশেই আছেন, আমরা আরেকজন এনজিও প্রতিনিধির কাছ থেকে নিই। উনি অত্যন্ত স্বনামধন্য বিএনএনআরসি, আপনারা নাম শুনেছেন, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও কমিউনিকেশন। উনি প্রতিষ্ঠাতা এবং সিইও জনাব আপনাদের সামনে। শুভেচ্ছা সবাইকে, সম্মানিত মডারেটর এবং আজকে ডায়ালগের ব্যাপার উপস্থাপক ডক্টর শফিউল, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমার বক্তব্য হচ্ছে যে আমরা স্থানীয় সরকারের কথা বলছি এবং আমার বক্তব্য স্থানীয় সরকার নিয়ে, জাতীয় সরকার নিয়ে আমি কোনো বক্তব্য রাখছি না। জাতীয় নির্বাচন নিয়ে আমার এরিয়া না, আমি স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে কথা বলছি।
বিষয়টা হলো যে একটা লোক মারা গেছে, তার আবার ভোট কিসের? আমার মনে হয় আমাদের সেই দিকেই যাওয়া তাকানো উচিত। আমাদের স্থানীয় সরকারের হার্ডওয়্যার আছে, কিন্তু তার কি সফটওয়্যার আছে? তার কি প্রাণ ছিল? বাংলাদেশে কি স্থানীয় সরকার ছিল কিংবা আছে? স্থানীয় সরকার কমপ্লিটলি হাইজেক বাই মেম্বার অফ দ্য পার্লামেন্ট, স্থানীয় সরকার হাইজেক বাই লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি। তো যে লোকটা মারা গেছে সেই লোকের ভোট নিয়ে কথা বলছি, কিন্তু আগে আমাদের মনে হয় সিদ্ধান্ত নিতে হবে, রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আসলে বাংলাদেশের স্থানীয় সরকার চাই, অথবা মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের যে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা আছে তাদেরকে, যে স্থানীয় সরকারের নামে স্থানীয় সরকার মন্ত্রণালয় এই পরিকাঠামোকে যে হাইজ্যাক করছে বছর পর বছর, গত 50 বছর ধরে, সেটাকে আমরা আলাপ আলোচনা না করে, এই সংক্রান্ত নতুন বয়ান তৈরি না করে, এই ধরনের সংলাপ যে আমরা আয়োজন করছি, এর পক্ষেও না, এর পক্ষে হা বলাও অদরকার, এর পক্ষে না বলাও আমি মনে করি একটা অদরকার বিষয়। আমাদের স্থানীয় সরকারে ব্যাপক সংস্কার দরকার, ব্যাপক বোঝাপড়া দরকার। এখানে আজকের যিনি মডারেটর, তিনি টাঙ্গাইল পৌরসভায় কাজ করেছেন এবং টাঙ্গাইল পৌরসভায় কাজ করে দেখিয়েছেন জাতীয় সরকারের সহায়তা ছাড়া টাঙ্গাইল পৌরসভা কিভাবে ভালোভাবে মানুষের সেবা দিতে পারে। এরকম হাজারটা উদাহরণ কিন্তু বাংলাদেশে আছে, কিন্তু আমাদের মাইন্ডসেট পরিবর্তন হয় নাই। আমাদের স্থানীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের কোনো স্বাধীনতা নাই, তাদের কোনো আর্থিক স্বাধীনতা নাই, পরিষ্কার করে বলতে চাই। এবং স্থানীয় সরকারকে করাপশন রিপ্রোডাকশন করা হয় এই সিস্টেমগুলোর মাধ্যমে। জাতীয় সরকারের যে সিস্টেমগুলো আছে, সিস্টেমের মাধ্যমে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করাপ্টেড হয়, সিস্টেমের কারণে একজন উপজেলা চেয়ারম্যান করাপ্টেড হয়। এখানে একজন উপজেলা চেয়ারম্যান প্রতিনিধি থাকা উচিত ছিল, এখানে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা উচিত ছিল, যে তারা কত দুর্দশাগ্রস্ত ভাবে তাদেরকে কার্যক্রম চালাতে হয়, অপরাধী না হয়ে তাকে অপরাধ স্বীকার করতে হয়। তাহলে আমাদের উচিত হবে যে, যেহেতু আমরা একটা সুযোগ পেয়েছি 34 জুলাইতে, তাহলে আমাদের এখন উচিত হবে আগে স্থানীয় সরকারের ব্যাপক সংস্কার করি এবং তারপর এই নির্বাচন নামক এই যে বাজওয়ার্ড, সেই দিকে আমরা যাই। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ এইচ.এম. বজলুর রহমান, আপনি অত্যন্ত গোড়ায় হাত দিয়েছেন যে আসলে স্থানীয় সরকার জীবিত না মৃত। তো এটা চুক্তি আছে না যে পুরুষ জাতি নাকি দুই রকম, জীবিত আর বিবাহিত, তো এরকম হয়ে গেল কিনা আমরা জানি না, তবে এটা করা যোগ কিনা আমি জানি না। তবে সত্য কথা, যেহেতু স্থানীয় সরকার নিয়ে আমরা কাজ করি, স্থানীয় সরকার আসলে কোনো সময় ভাইবেন ছিল না, এবং আমরা আসলেই স্থানীয় সরকার জীবিত রাখতে চাই কিনা, বাঁচিয়ে রাখতে চাই কিনা, সেটা অবশ্যই স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। ব্রিটিশ আমলে থেকে ছিল, তার আগে ছিল, মৌর্য আমলে ছিল, গুপ্ত আমলে ছিল, সব আমলেই ছিল, কিন্তু এই আমলেই বেশি নাই, মানে আমরা পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলেই নাই, কিন্তু আগে ছিল। মানে আমরা যেহেতু পড়াই একটু, সুতরাং মৌর্য আমলে ছিল, সব আমলে ছিল। ধন্যবাদ। আমরা আরো আলোচনা করব। আমাদের মাঝে যেমন বজলুর রহমান সাহেব বলেছেন যে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকা দরকার ছিল, একজন ভাই আছেন আমাদের জনাব আব্দুল হাই সবুজ, উনি একজন প্রাক্তন চেয়ারম্যান, আমরা ওনাকে সুযোগ দেব। এখন একটু আমাদের একটু অনুরোধ করেছেন, যেটা আমরা চাচ্ছিলাম যে পরে কথা বলবেন। আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান বিন হাদি, ওনার একটু অনুরোধ ছিল যে উনি আগে চলে যাবেন। তো যদি সবাই চলে যায়, যুবকরা আগে, তাহলে আমরা আমাদের মুরব্বীদেরকে ধরে রাখতে পারবো না ভাই। তো আপনাকে আমরা কথা বলার সুযোগ দিই, কিন্তু থেকে যেতে হবে, মুরব্বীরা সামনে চলে গেলে বেয়াদবি ভাবতে পারে সবাই। তো আপনি একটু কথা বলেন, মেহরবানি করে। ভাই ফোনটা নিচে করতে হবে, এই ভাই সামনে আইকন গুলো দেন তো, ভাই সামনে গেলাম আইকন গুলো দেন।
আসসালামু আলাইকুম সম্মানিত সভাপতি এবং সমস্ত প্যানেলিস্ট এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। একটু করে মানে টু দি পয়েন্টে যেটা বলবার, এতক্ষণ তো আসলে আমরা বিশেষ করে কিনোটটা যেটা হয়েছে এটা তো খুবই ভালো কিনোট হয়েছে। তো প্রথমে একটা ব্যাপার কি, জুলাই বাংলাদেশকে এমন একটা জিনিস শিখিয়েছে যে ওই বিরাট বিরাট কিনোট প্রেজেন্টেশন, তারপরে একাডেমিক সেমিনার, সিম্পোজিয়াম, এইটা করে যে রেজাল্ট হয়, তো এর 80% সিদ্ধান্ত অনুসিদ্ধান্ত রাস্তার লোকজন নীতি আগে বুঝে ফেলে এবং তারা কনক্লুশন বলে কিছু করে। এটা বাংলাদেশের মানুষের একটা পলিটিক্যাল কনসেনসাস দাঁড়িয়েছে তাদের, এটা একটা বিরাট ব্যাপার। তো আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, দেখুন আজকে যে এখানে যেই ব্যাপারে শিরোনামটা হচ্ছে কিভাবে ফ্রেমিং বদলে যায়, পলিটিক্সটা বদলে যায়। আমার মনে আছে আজ থেকে 2 মাস আগেও এই হলে আমরা প্রোগ্রাম করেছিলাম, অনেককে দাওয়াত দিয়েছিলাম, সেখানে বিএনপি, জামাত ইসলামী থেকে শুরু করে এবি পার্টি, অন্যান্য সকল দলের প্রতিনিধি ছিল, মিডিয়ার ব্যক্তিত্বরা ছিল। আমাদের সেখানে বরং দাবি ছিল যে এই অচল সংবিধানকে কেন এখনো রহিত করে নতুন জুলাইয়ের সংবিধান রচনা করা হবে না। আমরা এই বর্তমান ফ্যাসিবাদী কাঠামোর সংবিধানকে লাল কার্ড দেখিয়েছিলাম। আমরা 1 মাস আগ পর্যন্ত, 2 মাস আগ পর্যন্ত একটা কথা সবচেয়ে বেশি ছিল যে আগে সংস্কার না নির্বাচন। আমার নিজেরও মনে আছে, আমি অগণিত টকশোতে অংশগ্রহণ করেছি, ছাত্র জনতার পক্ষ থেকে বলেছি যে না, সংস্কার হতে হবে, আমরা কোনোদিন নির্বাচনের বিপক্ষে না, নির্বাচন ছাড়া তো দেশ চলতে পারবে না, কিন্তু সংস্কার ইজ আ মাস্ট। কিন্তু আপনি এখন খেয়াল করেন, এখন কিন্তু আমাদের যে ছাত্রদের যে দল আমরা বলছি, তারাও কিন্তু কোনো সংস্কারের কথা বলছে না, বরং যেটা বিতর্ক ছিল যে আগে সংস্কার না নির্বাচন, সেই বিতর্কটা এখন হয়ে গেছে আগে স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন। তো এই যে ফ্রেমিংটা যেটা ছিল সংস্কার নাকি নির্বাচন, সেটা হয়ে গেল স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যারাও সংস্কারকামী ছিল বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো না কোনো ভাবে তারা কম্প্রোমাইজ করেছে এবং তারা ধরে নিয়েছে যে নির্বাচন ছাড়া গত্যন্তর নাই, সংস্কার কিছু হবে না, এর চেয়ে সমঝোতা করে যদি গোটা 10-15-20টা আসন আমরা সিকিউর করতে পারি, ওটাই আমাদের ভালো। এই নিজের ভালো পাগলেও বুঝে, আর বাংলাদেশে যারা বড় নেতৃত্ব দিয়েছে তারা তো আরো ভালো বোঝে অবশ্যই। আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দেই যে ধরেন আমাদের এই বর্তমান, আমরা বারবার বলছি যে আমি শুধু এই ব্যাপারটাই বলি যে জাতীয় নির্বাচন হবে নাকি স্থানীয় নির্বাচন হবে। আমি যদি একটু বাজেভাবে বলি, ধরেন যদি কোনো সংস্কার নাই হয়, আমরা তো মোটামুটি বুঝতে পারছি, তাহলে কেন জাতীয় নির্বাচন আগে হবে না, সমস্যাটা কি? মানে আমরা তো এখন টেকেন ফর গ্রান্টেড ধরে নিয়েছি, এবং এটা আমি আগে প্রোগ্রামেও বলেছি, যদি বাংলাদেশের সবথেকে বড় দল হিসেবে বিএনপি এগিয়ে না আসে, বিএনপি মুভ না করে, তাহলে যতগুলো সংস্কার কমিশন হয়েছে, যতগুলো সুপারিশ হয়েছে, এই 20% বাস্তবায়ন করা সম্ভব না, হবে না। তো রাজনৈতিক দলগুলো তো মোটামুটি হাতাহাত ধরে সবাই বলে দিয়েছেই তারা সংস্কার, এগুলো সব লম্বা প্রসেসের ব্যাপার, তারা এসে করবে, এবং মোটামুটি সবাই এটা যেহেতু বুঝেছে সংস্কার আর হচ্ছে না। তাই আমার প্রশ্ন হলো, তাহলে আমরা স্থানীয় নির্বাচন আগে, জাতীয় নির্বাচন পরে, এইটা কি নতুন রাজনৈতিক দলকে কিছু বেশি সিট পাইয়ে দেওয়ার জন্য বলছি কিনা, যে আমাদের ভাইয়েরাও দল করেছে, সুতরাং ওরাও একটু প্রিপারেশন নিক, এলাকায় যাক, এর মধ্যে ওরাও একটু গুছাক, তারপরে আরেকটু এটার জন্য হলে তো আমি বলবো না। সংস্কার যদি না হয় তাহলে কালকে তফসিল ঘোষণা করেন, পরের মাসে জাতীয় নির্বাচন দিয়ে দেন, বাইরে বাইরে যারা করবে তাদের নিজেদের গাড়ি গিয়ে দায় করুন। আর যদি হ্যাঁ, এবার আপনি বলবেন না আমরা স্থানীয় নির্বাচনটা এই জন্য আগে চাই যে মানুষ ভোগান্তিতে আছে, এই নির্বাচন কমিশনের কোনো অভিজ্ঞতা নাই, একটা লিটমাস টেস্ট পেপার হিসেবে আগে একটা স্থানীয় নির্বাচন সে করে দেখাবে, তারপরে জাতীয় নির্বাচন। এখানে তো একটা সমস্যা আছে, যেমন স্থানীয় সরকার নির্বাচন কমিশন যে সুপারিশমালা দিয়েছে, সেখানে তারা বলেছে যে সারা দেশের স্থানীয় নির্বাচন একই দিনে হতে হবে। আমি খুবই বুঝে শুনে বলতেছি, এটা খুবই অবাস্তব। জাতীয় নির্বাচনের চেয়েও স্থানীয় নির্বাচন আরো ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। স্থানীয় নির্বাচনে মানুষ এমন পরিমাণ মাসেল ব্যবহার করে একটা ওয়ার্ড মেম্বার হওয়ার জন্য, এটা অনেকে চিন্তাও করতে পারবে না ঢাকায় বসে। তো আমার প্রশ্ন হলো, আপনি এই যে জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচন এই সক্ষমতার জন্য বলতেছেন, তাহলে প্রশ্ন করি বর্তমান নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার কারা? আপনি তো কাঠামোগত কোনো পরিবর্তন হয় নাই। 64 জেলায় রিটার্নিং অফিসার হবেন 64 জন ডিসি। কোন ডিসিরা? যারা 2014-তে, 2018-তে, 2024-এ যারা ফ্যাসিবাদের আমলে শুধু ভোট কেড়েই নেয়, রাতের ভোটে এমপি বানিয়ে যারা শত শত কোটি টাকার মালিক হয়েছে এবং তাদের আমেরিকা এবং কানাডা বেগম পাড়ায় বাড়ি করেছে। আপনি কয়জন ডিসি কে স্ট্যাক করতে পেরেছেন? 22 জনকে ওএসডি করেছেন। যেই তাদেরকে ওএসডি করার কথা ছিল সরকার গঠনের 1 মাসের মধ্যে, আপনি তাদেরকে 6 মাস পরে এসে এখন ওএসডি করতেছেন, এখন তারা আপনার বিরুদ্ধে প্রতিদিন কু করে। তো আমার প্রশ্ন হলো, এর মানে আমি বলছি না প্রশ্ন, আমি এখন ধরেন একটা বড় যেটা মুশকিল,
আপনি বলবেন স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেওয়া দরকার, এটা অবশ্যই মানুষ প্রচন্ড, যেমন আপনি ভাবেন একটা চারিত্রিক সনদ বা একটা কোনো ওয়ারিশ সার্টিফিকেট নেওয়ার জন্য বিভাগীয় কমিশনারের কাছে যেতে হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, তবুও আমি বলছি, আমি যেটা নিশ্চিত জানি যে এই ভোগান্তি কমানোর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা উদ্যোগ নিয়েছে। উদ্যোগটা হলো যে প্রত্যেক পৌরসভায় বা ইউনিয়নে একজন করে প্রশাসক নিয়োগ দিবে। ইতোমধ্যে অনেক আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যানরা এটার জন্য লবিং শুরু করেছে। আমি আপনাদেরকে বলে রাখি, নির্বাচন ছাড়া এই প্রশাসক যদি নিয়োগ দেওয়া হয় প্রত্যেকটা পৌরসভায়, এই পৌরসভায় কাদেরকে নিয়োগ দেওয়া হবে এইটা নিয়ে শত শত কোটি টাকার আবার বাণিজ্য হবে। আপনি যেই বাণিজ্য বন্ধ করার জন্য কথা বলছেন সেটা তো বন্ধ করতে পারবেনই না। ইতোমধ্যে আমি অনেককে চিনি যারা স্থানীয় সরকার মন্ত্রণালয় তদবির করতে শুরু করেছে যে তাদেরকে যদি ওখানে এই প্রশাসক বানানো হয় তাহলে এত বড় পরিমাণ অ্যামাউন্ট তারা সেখানে ব্যবস্থা করবে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, স্থানীয় সরকার করেন আর জাতীয় নির্বাচন করেন, ভাই ভোটার তো একজনই। সেই ভোটার যে 1000 টাকার জন্য ভোট বিক্রি করে দেয়, সেই ভোটার যে কোরআন শরীফের উপরে থেকে টাকা নেয়, এবং মানে কি অদ্ভুত বাংলাদেশের চরিত্র দেখেন, আমি নিজে সাক্ষী, গভীর রাত্রে টাকা তো সবাই নেয়, এক একজন ক্যান্ডিডেটের কাছ থেকে 5-10 হাজার টাকা করে নেয়, তো কার ভোটটা দিবে? এই জন্য টাকা নেওয়ার প্রক্রিয়া হলো কোরআন শরীফ ধরে কোরআন শরীফের উপরে গিয়ে টাকা রাখে। এর মানে কোরআন শরীফের উপর দিয়ে তুমি টাকা নিছো মানে এইবার তুমি নাফরমানি করবে না, মানে মদ খাওয়া কিন্তু সেটা বিসমিল্লাহ বইলা। এই হলো বাংলাদেশের মানুষের পলিটিক্যাল কালচার। আসলে এই যে এত ভালো কথা আপনারা বলতেছেন আমাদের ইয়াংদেরকে এম্পাওয়ার করার জন্য, গতকালকের ঘটনা আপনি শেষ করি, এই যে নতুন দল হলো আমাদের ভাইদের, আমাদের বন্ধুদের, তাদের যে এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ, তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ককে আজকে সকালে দেখেছি চেক করা হয়েছে। কেন? তিনি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ওয়াইফাই এর ব্যবসা করে তাকে ধরে তিনি 50,000 টাকা চাঁদা চেয়েছেন। তো নয়া রাজনীতির বন্দোবস্তের নামে আমি যে আবার নতুন চাঁদাবাজি করবো না ভাই, চাঁদাবাজি যদি করি তাহলে সিনিয়র চাঁদাবাজ যারা আছে, আগের বিএনপি, আগের জামাত, আগের এবি পার্টি, তাদেরকেই দেই, প্রমাণ দিয়ে দরকার কি আমরা খুচরা ফ্যাসি খাই। আর হ্যাঁ, যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তই করতে চান তাহলে স্থানীয় সরকার আর জাতীয় নির্বাচনের চেয়ে বড় হলো পলিটিক্যাল কালচার। আর পলিটিক্যাল কালচার বদলাতে পারবে বাংলাদেশের একটা জিনিস, সেটা হলো সংস্কার, সংস্কার, সংস্কার। যেই কথা সংস্কারের বিপক্ষে দাঁড়াবে, ডক্টর ইউনূস সাহেবের সাথে মিলিয়ে বলতে চাই, এই কথাটা অত্যন্ত পছন্দের, যেই দল যেই সংস্কার মানবে না ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। আমরা যেন 100 বছর পরেও বাংলাদেশ যে ইতিহাস বিনির্মাণের সুযোগ পেয়েছিল তার সাথে কারা গাদ্দারি করে তারা বাংলাদেশকে আবার বিক্রি করে দিল, দাবিদার করলো, গণরাজ্য করলো, তাদেরকে যেন আমাদের বাচ্চারা, আমাদের পরবর্তী প্রজন্ম চিনতে পারে, সেই জিনিসটা অন্তত আমরা চাই। বাংলাদেশ বাঁচুক, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা একটু বাইরে থেকে গেলাম যে আবার মনে করে দিল জনাব হাদি যে সংস্কার না নির্বাচন, আর একটা হলো এর বিপরীতে নির্বাচন, ইলেকশন, লোকাল গভর্নমেন্টের ইলেকশন নাকি জাতীয় সংসদ ইলেকশন অথবা জাতীয় নির্বাচন। এই বাইনারি থেকে আমরা কি শিক্ষা নিলাম যে আগে ছিল সংস্কার কিনা, আর এখন আসলে সংস্কার যেহেতু হচ্ছেই না জানলাম, তাহলে এখন তাই কোন নির্বাচন আগে হবে। তো এই যুক্তিটা অত্যন্ত চমৎকার, যে এই যুক্তি যদি হয় যে মানুষের ভোগান্তি কমানোর জন্য আমরা করছি। আর আমাদের পেপারে কিন্তু আমরা বলছি যে আমরা স্থানীয় নির্বাচন পর্যায়ক্রমে হওয়ার সুযোগ আছে, সেই সুযোগ হলে ট্রায়াল রান দেওয়ার সুযোগ থাকবে। একসাথে হওয়া আপনারা জানেন 1988 সনে আমি তখন ফিল্ডে ম্যাজিস্ট্রেট, আমাদের এখানে অনেকজন সচিব আছে জানেন, একসাথে নির্বাচনের আমরা বিরোধিতা করেছিলাম, এরশাদের সময় হয়েছিল এবং সেটা বহু লোক মারা গেছিল। সুতরাং এটা একসাথে হতেই পারবে না আমার ধারণা, করবেও না সরকার। তো আমরা এখন একটু দিক থেকে যাই। আমার মনে হয় আমরা ব্যারিস্টার রাশাদুজ্জামান পদ সাহেবের কাছ থেকে ওনাকে ব্যারিস্টার হিসাবে দাওয়াত দিয়েছি, যদি ওনার আর্থিক পরিচয় আছে আমরা ওনাকে ব্যারিস্টার হিসাবে পরিচয় বলা লাগে না। এটা একটু দিয়ে দেন। দেখি ওইখানে লোক
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আয়োজক বৃন্দ, উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা গণ অভ্যুত্থানের যদি অংশী